কিছুক্ষণ আগে এসেছি। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা আমার একদম পছন্দ না। আমি কি মিথ্যা কথা বললাম মামি? এই যে বললাম কিছুক্ষণ আগে এসেছো, সেই কখন তোমার দাদির সাথে আমার কথা হলো। তুমি কিছু বলবে? মা, আমাদের আসলে ক্ষুধা লাগছিল, এই কারণে আসছি, নলে আসতাম না। একদম কথা বলবি না, আমার সোজা কথা। এটা আমার রান্নাঘর, এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। রিপোর্টে কি এসছে? খারাপ কিছু? কি রে, কথা বলছিস না কেন? কি হলো? ক্যান্সার ধরা পড়ছে। তোর সাথে তোর ফ্যামিলির কারোর সাথে আমার আর কোনো কথা নেই। তোদের সাথে যত কথা হওয়ার সব কোর্টে গিয়ে হবে। তোদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমাদের সবাইকে মানে আমি কি করছি? কি বলিস না বলিস, ভাইজান জীবনে কোনদিন পান সিগারেট বিড়ি নেশা কোনদিন করে নাই। নিয়মিত হাঁটাচলা করছে, ব্যায়াম করছে, একেবারে সুস্থ মানুষ। পার্কে হাঁটতে যে মাথা চক্কর দিয়ে পড়ে গেল, আর অমনি ক্যান্সার হয়ে গেল। ক্যান্সার কি বাড়ির কাছে নাকি? ক্যান্সার বললি ক্যান্সার হয়ে যায়? চাচ্চু রিপোর্ট বলতেছে বাবার ক্যান্সার হয়েছে। এইসব রিপোর্ট উল্টোপাল্টা অনেক কিছুই আসে। তুই ভালো কথা যে রিপোর্টার দেখা, দেখবি যে অন্য কিছু আসবে। আমার টেস্ট ম্যাচ এসে বিশ্বাস নেই। চাচ্চু, তুমি বিষয়টাকে মানতে চাচ্ছ না বলে এসব কথা বলছো। আমি শুধু রিপোর্ট না, আমি এই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের সাথেও কথা বলে এসেছি। আমার পরিচিত ডাক্তার, ভালো ডাক্তার। ডাক্তার বললেই হলো? সেটা আমাকে মেনে নিতে হবে? ডাক্তার বললেই ক্যান্সার, আর ক্যান্সার হয়ে গেল? এটা হইতে পারে না, এটা হইতে পারে না কবির। চাচ্চু, আমিও প্রথমে বিশ্বাস করতে চাই নাই। পরে এই রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে যখন কথা বললাম, দেখালাম, তারপরে আমাকে এটা মানতে হয়েছে। ক্যান্সারের তো অনেকগুলো স্টেজ থাকে। ভাইদের কোন স্টেজে আছে? আমার মনে হয় হইল প্রাথমিক স্টেজে আছে। সেটা আরো কিছু পরীক্ষার পরে বলতে পারবে ডাক্তার, কিন্তু আমাকে বলল কিন্তু প্রাইমারি স্টেজে নাই। তাইলে এখন কি করতে হবে? চাচ্চু, ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব প্রপার ট্রিটমেন্ট শুরু করতে হবে, একদমই দেরি করা যাবে না। ক্যান্সারের চিকিৎসা তো অনেক খরচ। হ্যাঁ, কত লাগবে সেটা কি ডাক্তার কিছু বলেছে? নির্দিষ্ট করে বলার কিছু নাই চাচ্চু, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক দীর্ঘ ট্রিটমেন্ট। ওই যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো দিতে হবে, অনেক টাকার বিষয়। তাছাড়া রোগীর খরচ ডিপেন্ড করবে তার ফিজিক্যাল কন্ডিশনের উপর। ফিজিক্যাল কন্ডিশন খারাপ থাকলে লম্বা সময় চালায় নিতে হবে। আমাদেরকে এখন অনেক শক্ত হইতে হবে, অনেক কঠিন সময় আসতেছে। এ তো অনেক টাকার বিষয়। আমার জানা মতে তো ভাইজানের কাছে তো তেমন টাকা পয়সাও নেই। তাহলে এটা বুঝতে পারতেছি না। সেটাই তো চিন্তার বিষয় চাচ্ছ। আমাদের তো জমানো টাকা বলতে কিছুই নাই। ওই আছে গ্রামে বাবার কিছু জমি জমা, আর ঢাকার এই ফ্ল্যাটটা। দরকার হলে এসবে হাত দিতে হবে। আমার না মাথায় কোনো কিছু কাজ করছে না। বাবার এই বিষয়টা বলার জন্য তোমাকে এখানে আমি ডেকে আনলাম। আমি বাবাকে কিছু জানাতে চাই না। না না, ঠিক আছে, ভাইজানকে সব এখনই জানানো দরকার নেই। ভাইজান যথেষ্ট দুর্বল মানুষ। চল বাসায় চল। না চাচ্ছু, তুমি যাও, আমি আমি একটু পরে যাব। আমি বাসায় চল, বাসায় যে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি কি করা যায়। চাচ্ছু, তুমি যাও, আমি একটু পরে যাব। আচ্ছা ঠিক আছে চাচ্ছু। চাচ্ছু, বাবার জন্য দোয়া করি। আয় বাসায়।
মা তোকে অত্যাচার করলো কোথায়? আমরা মার অনুমতি ছাড়া রান্না করে গেছিলাম। মা নিরাপত্তার স্বার্থে আমাদেরকে অনুমতি নিয়ে যেতে বলছে। এরপরে অনুমতি নিয়ে গেলে তোর কোনো অসুবিধা নেই। আর মা তো কোনো অত্যাচার করে নাই, মা তো তোর গায়ে হাত তোলে নাই, তাই না? আমার গায়ে হাত তুলবে? আসুক না, আমিও দেখিয়ে দেব। আরে আমি কি সেটা বলছি নাকি? শোন, শুধু গায়ে হাত তুললেই না অত্যাচার হয় না, মানসিক অত্যাচার হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। আর তোর মা আমাকে সেটাই করতেছে। আর তুই তাকে কিছু না বলে উল্টা তাকে সাপোর্ট করতেছিস। তোরা দুইজনই অপরাধী। আর শারীরিক অত্যাচারের কথা বলতেছিস, এই যে ছ্যাঁকার দাগ আছে না, বলবো এটাই তোর মা আমাকে দিছে। প্রমাণ লাগবে না তোর? প্রমাণ দিয়ে দিব। এই, তুই তো ডেঞ্জারাস কথা বলতেছিস। তুই ডেঞ্জারাসের এখন পর্যন্ত কিছু দেখিসই নাই, দেখবি এখন থেকে। দাঁড়া, এই তো আমি ফোন দিচ্ছি, ফোনটা ধরলেই হইস। দাঁড়া। প্লিজ প্লিজ মিথিলা, তুই এইসব নিয়ে আর কোনো ঝামেলা করিস না। তুই থানায় কল দিস না প্লিজ মিথিলা, এইসব নিয়ে আর কোনো ঝামেলা করিস না। হ্যালো হ্যালো আব্বা, ফোন দিলে ফোন ধরো না কেলা? আরে তোর আব্বা এবার কবে পুলিশে জয়েন করলো? আরে তোর আব্বা তো জানিস ব্যবসায়ী, পুলিশে কবে জয়েন করলো রে? তোমার ব্যস্ততা ব্যস্ততা সকল কিছু বাদ দিয়া তুমি এক্ষুনি ওই বাড়িতে আমার লয়া যাবা। এত কিছু আমি জানি না, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকুম না। অক্ষণি মানে অক্ষণি আইবা, ওকে ব্যক্তিরে আমি জেলের ভাত খাওয়ামু। কত বড় সাহস, তুমি চিন্তা করে দেখছ? আমার রান্নাঘর থেকে বাইর করে দিছে। তুমি তাড়াতাড়ি আহো, অক্ষণি আহো তুমি। আমারে রান্নাঘর থেকে বাইর করে দেয় না? দাঁড়া, দেখাইতাছি তোর মজা। ভাইজান। ও রফিক, হ্যাঁ, আসছিস নাকি? বয় বয়। তো কি ব্যাপার, তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলে আসলাম। অফিসের কাজে বাইরে গিয়েছিলাম তো, মিটিং ছিল। মিটিং শেষ করে আর অফিসে ঢুকিনি, একদম বাসায় চলে এসেছি। এখন বলো, তোমার কি অবস্থা? একই রকম, কোনো উন্নতি তো দেখছি না। আর এই একদিন হলো ওষুধ খাচ্ছ, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই তুমি জেরিনকে কি কিছু বলেছো? কি বিষয়ে বলতো? মানে ওর বাবাকে নাকি তুমি ঢাকায় আসতে বলেছো? হ্যাঁ, আমি বলার আগেই তো জেরিন ওর বাবাকে আসতে বলে দিয়েছে। জেরিন তো আসতে বলেছে তুমি অসুস্থ দেখে তোমাকে দেখতে আসার জন্য। হ্যাঁ, কিন্তু জাফর নাকি আসতে পারবে না। ধান উঠেছে, ধান কাটা শেষ করে তারপরে আসবে। ভাইয়া, তুমি এমন কোনো অসুস্থ হও নাই যে তোমাকে দেখার জন্য গ্রাম থেকে ঢাকায় আসতে হবে। তুমি আসলে জাফরকে ডেকে পাঠিয়েছো অন্য কারণে। সেটা হচ্ছে জমি জমার হিসাব নিকাশ করে দেখার জন্য, তাই না? গ্রামে আমাদের কত সয় সম্পত্তি আছে সেটা তো আমিও জানি না, তুইও জানিস না। তোকে তো আমি অনেকবার বলেছিলাম তুই একটু গ্রামে যা, গিয়ে সয় সম্পত্তিগুলোর একটু হিসাব নিকাশ বের কর। তুই তো গেলি না। তোমার এই অসুস্থ শরীর নিয়ে এইসব নিয়ে নাড়াচাড়া না করলে হতো না? শরীরটা খারাপ বলেই আমার এখন এগুলো জানা দরকার। এসব জেনে তুমি কি করবে এখন? আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে আমাদের সমস্ত সয় সম্পত্তি সবার মধ্যে যার যার ভাগ অনুযায়ী বুঝিয়ে দিতে। তুমি তোমার এই অসুস্থতা নিয়ে খুব বেশি চিন্তা করছো ভাইজান, তোমার তেমন কিছু হয়নি। না রে রফিক, আমার মনের মধ্যে কু ডাক দিয়েছে। আমি বোধহয় আর বেশি দিন নাই। সেজন্যই চাচ্ছি আমি বেঁচে থাকতে থাকতে সমস্ত সয় সম্পত্তিগুলো যার যার ভাগ অনুযায়ী বুঝে নিই।
আর ধর আমার কিছু হলো না, তারপরেও তো সবার সম্পত্তিগুলো বুঝে নেওয়া উচিত, এবং সেটা আমার উপস্থিতিতেই। কারণ তুই জাফরের সঙ্গে একা একা কিছু করতে পারবি না। আমি তোকেও চিনি, জাফরকেও চিনি। তোদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা আমি নিজে দেখেছি। আমাকে তোরা মানিস, কিন্তু আমি না থাকলে এইগুলো নিয়ে যে বিরাট ঝামেলা হবে সেটা তুইও ভালো করে জানিস। দেখো, যেটা তুমি ভালো মনে করো, তবে এখনই এসব বিষয় নিয়ে কাজ করার মত আমার নেই। তুমি কয়েকটা দিন সময় নিলেই পারতে। আমি এখন উঠি ভাইজান। কবির কই? ওর তো রিপোর্টগুলি আনতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, রিপোর্ট তো আনতে যাওয়ার কথা, কিন্তু ওকে তো বাসা কোথাও দেখলাম না। নিশ্চয়ই রিপোর্ট আনতে গেছে ও। তো যাই ভাইজান, হ্যাঁ। আপা, এই আপা, লাইট নিবানো ঘরে নাই নাকি আপা? ঘরেই আছি, কি বলবি বল। তো লাইট নিবি অন্ধকারে বসে আছো কেন? আমার জীবন থেকে আলোই নিভে গেছে, তাই অন্ধকারে বসে আছি। তোর কোনো সমস্যা আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ঘরের আলো, যাও তোমার ঘরের আলো জ্বালিয়ে দিলাম। এবার বলো তোমার জীবনের আলোর কি হলো, কোথায় গেল? আমার কি হলো তাতে তোর কি দরকার? কোনোদিন কোনো উপকারে আসছিস আমার? একটা কাজের কথা বললেই তো নানান অজুহাত সামনে আনিস। ওমা, আমি এবার কখন কোনো অজুহাত দিলাম আপা? তোকে বলছিলাম না আমাকে গ্রামে নিয়ে যা, নিয়ে গেছিলি আমাকে। এইটা অবশ্য করিনি আমি। তোমার এই অভিযোগটা একদম সত্যি আপা। তাহলে যে আমি লাইট বন্ধ করে রাখছি কেন, আমি কেন তোকে বলবো? আপা শোনো, আমার গ্রামে যাওয়াটা এই সময় একটু মুশকিল, সেই জন্য তোমাকে নিয়ে যাইনি। ঢাকায় থেকে তুমি কোনো কাজের কথা বলো, দেখো আমি এক্ষুনি করে দিচ্ছি তোমাকে। ঢাকায় না, এই বাড়িতে থেকেই একটা কাজ করতে হবে, পারবি? আরে আপা কেন পারবো না? আর এই কাজের জন্য তুমি এই ঘরে বসে অন্ধকার করে কান্নাকাটি করছিলে? আরে আপা, কিন্তু ভয় তো অন্য জায়গায়। তোমার কান্নাকাটির পরে যে কাজটার কথা বলবা সেটা তো ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর না, খুব সহজ কাজটা। পারবি করতে? অবশ্যই পারবো, তুমি বলো। সাব্বির আর সাব্বিরের বউকে বাড়ি থেকে বের করে দিয়ে আয়। ও, ওরা কি বাইরে যাচ্ছে হানিমুনে? লাগেজ কি বেশি ভারী আপা? এত বুঝিস কেন? বের করে দিবি মানে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। কি বলো আপা, ঘাট ধাক্কা দিয়ে বের করবো? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব? এইটা কি ভয়ঙ্কর? এটা তো মহা ভয়ঙ্কর কাজ। মিথিলার ঘাড়ে যদি আমি ধাক্কা দেই, মিথিলার বাবা আমার ঘাটটা রাখবে আপা? আমি পারবো না। সেটা তো পারবি না, আমি খুব ভালো করেই জানি। তোকে বললেই তো তাল বাহানা শুরু করে দিবি নানান রকম। আমার এই বাড়ি উদ্ধারের জন্য আমাকেই কিছু না কিছু করতে হবে। বাড়ি ঘরের আবার কি হলো? আমার তো বাড়িঘর সব দখল হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে এসেই তো আমার একটা রুম দখল করলো, আজকে আবার রান্নাঘর দখল করতে আসছে। কয়দিন পরে আসবে আমার রুমে, আমার আলমারি চাবি চাইবে, সব আমার জানা আছে। আজকে না একেবারে রান্নাঘর থেকে বের করে দিছি। ভালো করছি। আপা, মিথিলা কি রান্নাঘরে গিয়েছিল রান্না করতে? সে তো খুব ভালো কথা। কিসের ভালো কথা? হ্যাঁ, কিসের ভালো কথা? খালি দুইজনের জন্য রান্না করতে চাচ্ছিল, তাও আবার চোরের মতো আমার রান্নাঘরে ঢুকছিল, বুঝছিস? কত বড় সাহস! আমার রান্নাঘরে আমার অনুমতি ছাড়া রান্নাঘরে গেছে, দিছি বের করে। আপা, আজকে দুজনের জন্য রান্না করছে, কালকে সবার জন্য রান্না করবে। তুমি অনুমতি দিয়ে ওদেরকে একটু শিখিয়ে দিলেই তো হতো। না না, ওই বেয়াদবটাকে এত লাই দেওয়া যাবে না, তাহলে তো একবার মাথায় চড়ে বসবে। আপা শোনো, তোমাদের সমস্যা কি জানো?
তোমরা এখনো সেই পুরান ধারণায় পড়ে আছো। তোমাদের মাথায় একটা জিনিস সেট হয়ে গেছে যে বউ শাশুড়িকে সহ্য করতে পারবে না, শাশুড়ি বউকে সহ্য করতে পারবে না। এই কারণে যে যাই বলুক না কেন তোমাদের কিচ্ছু সহ্য হয় না। এইসব পুরান চিন্তা ভাবনা একটু বাদ দাও, নিজেদের মধ্যে একটু সদ্ভাব তৈরি করো। তুই যা তো তরু, আমাকে কোনো জ্ঞান দিস না। আমি সদ্ভাব গড়ে তুলবো, তাই না? আমাকে বেয়াদব বলবে আর আমি সদ্ভাব করে তুলবো? ঘর ধাক্কা দিয়ে যে বাড়ি থেকে বের করে দিন, এটাই বেশি। এই যা তুই আমার চোখের সামনে থেকে। তোমাকে বুঝায় কোনো লাভ নেই। এই লাইট অফ করে যা। কি ব্যাপার ফিদা, তুমি দরজা খুললে? বাড়ির অন্য সবাই কোথায়? আছে হয়তো যার যার ঘরে। কিন্তু তুমি এত জলদি ফিরলে যে, টিউশনিতে যাওনি? জলদি ফিরলাম কারণ আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে কিছু নোট টোট নিয়ে আসলাম, এই জন্য আর টিউশনিতে যাইনি। আচ্ছা চলো ছাদে যাই। ছাদে? না না না, এখন ছাদে যাওয়া ঠিক হবে না। কেন? ছাদে কি সমস্যা? চাচি কি ছাদে নাকি? না, মামি ছাদে না, কিন্তু এখন সন্ধ্যার সময় ছাদে গেলেই মামি রাগ করবে। আর আজকে মামিকে কোনোভাবে রাগ করানো যাবে না। অলরেডি আজকে আমাকে অনেক কথা বলেছে। তোমাকে কথা বলছে? তুমি তো সমস্যা করার কথা না কোনো। হুম, সমস্যা করতে হয় না। ওই যে তুমি বলেছিলে না খামাখা সমস্যা, মনে করো এরকম খামাখা সমস্যা নিয়ে আজকে আমাকে কথা শুনিয়েছে। আচ্ছা ওইসব বাদ দাও, তুমি বাসায় এসে ছাদে যেতে চাচ্ছিলে কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? বিশেষ কোনো কারণ না, তবে আমার একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। তোমার সাথে যেহেতু দেখা হলো, তাহলে তোমাকে বলেই ফেলবো, ভাবলাম এই জন্য ছাদে যেতে চেয়েছি। ইম্পর্টেন্ট নিউজ? তাহলে তো শুনতেই হবে। চাকরি পেয়েছো নাকি? আরে না, চাকরি টাকরি না। তাহলে? আমি না ফিদা, থাকার জন্য একটা বাসা পেয়েছি। আজকে আমার যে বান্ধবীর বাসায় গেলাম না নোট আনতে, ওরা সব মেয়েরা মিলে একটা ফ্ল্যাট নিয়েছে, ওখানেই সামনের মাস থেকে একটা রুম খালি হবে। তুমি কি তাহলে ওই বাড়িতে চলে যাবে? চলে তো যেতে চাই, বাসাটাও পছন্দ হয়েছে, আর জানো ওখানে কোনো ঝামেলাও নেই। কিন্তু মামি কি মেনে নিবে? ওনার যেতে দেওয়া না দেওয়াতে কিচ্ছু যায় আসে না, আর আমি গেলে বরঞ্চ উনি অনেক খুশিই হবে। কিন্তু ঝামেলাটা তো অন্য জায়গায়। ঝামেলা? কি ঝামেলা? বাবা যেতে দিতে রাজি হবে না, কিন্তু এবার আমি বাবাকে রাজি করিয়েই ছাড়বো। আমার এই বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। তুমি আসলেই চলে যাবে? আমি তো একদম একা হয়ে যাব। তুমি থাকতে অ্যাটলিস্ট একটা মানুষ পেতাম কথা বলার মতো। আরে দেখা হবে, কথা হবে, আমরা তো একই শহরে থাকছি, তাই না? তা অবশ্য ঠিক। তুমি তো তাও তোমার একটা ব্যবস্থা করতে পেরেছো। আমাদের যে কি হবে? আরে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করে না, সব হবে। চলো চলো রুমে যাই। চাচু হুম, কি করছো? আয় বস। কি আর করব, শুয়ে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, আবার সেই বসেই আছি। তোর কি খবর? আমার কোনো খবর নেই, অলস সময় কাটাচ্ছি। অলস সময় কাটাচ্ছিস? আর আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তুই একবার আমাকে দেখতেও আসলি না। চাচু, তুমি এত সুস্থ স্বাভাবিক ছিলে, হুট করে এত অসুস্থ হয়ে গেছো, আমি না বুঝতেই পারিনি। না হয় আমি এসে দেখে যেতাম তোমাকে। তুমি কিছু মনে করো না প্লিজ। সেটাই, কখন যে কার কি হয়ে যায় কেউ বলতে পারে না। আরামে ব্যারাম হয়ে গেছে। আগে তো কাজকর্মের ভিতরে ছিলাম, এখন তো শুয়ে বসেই আমার অলস সময় কাটাতে হচ্ছে। তুইও এরকম শুয়ে বসে সময় কাটাস না, পড়াশোনা তো শেষ করলি, কিছু একটা কাজে ঢুকে যা। আমি ভাবছি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাব। অনেক তো হলো। দেশের বাইরে কেন? দেশে করা যায় না কিছু? যাই হয়তো, কিন্তু আমার ইচ্ছে নেই। আমার ইচ্ছে হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাই। কেন ইচ্ছা নাই কেন? দেশটা আবার কি দোষ করলো? দেশ প্রবলেম না চাচু, দেশের মানুষজনকে সহ্য করতে পারছি না, সব হিপোক্রেট। আরে দেশের তো জনসংখ্যা অনেক, এর মধ্যে থেকে যাদেরকে তোর ভালো লাগছে না তাদেরকে অ্যাভয়েড করে চললেই হয়। হয় না চাচু, আমাদের চলাফেরার গণ্ডিটা এত সীমিত, ওই একই ফেস বারবার ফেস করতে হয়।
আর তাছাড়া তাছাড়া কি? কি বলবো তোমাকে, ইদানিং না আমার উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। কখন যে কি করে বসি, নিজের জন্যই মনে হয় চেঞ্জটা খুব দরকার। তোরা সবাই যদি এভাবে একে একে ছেড়ে চলে যাস, এরা কেউ আমার শরীরে হাত দেয় নাই আব্বা। তাহলে অত্যাচারটা করছে কেমনে? কোনো নয়া পদ্ধতি বার করছে নি যেটা প্রমাণ করতে পারবো না এরকম কিছু? তুই কি চাস? আমি ওনার কাছে যে ক্ষমা চাই, বলবো যা করছি ভুল হয়ে গেছে, এরকম আর কোনো দিন করবো না, আপনার মেয়ের সাথে আমি আর কখনো কোনো দিন গলা উঁচা করে কথা বলবো না, আপনার মেয়ে যা খুশি তাই করুক, এসব বলবো আমি ওনার কাছে গিয়ে? তুই দরজাটা খোল এখন, আমি মার সাথে কথা বলবো। আমি চলে গেলে তুই তোর মায়ের আঁচলের তলে তলে শুয়ে গল্প করিস। এই আমার ব্যাগ কই? মিথিলা প্লিজ তুই দরজাটা খোল, ওয়াশরুমের ফ্লাশটা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে আমি দম নিতে পারতেছি না। আমি হইলাম মাহফুজুর রহমান ওরফে মফিজ। আমার মায়ের অত্যাচার করছেন, আপনার পোলারে তো জেলের ভাত খাওয়া মই। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।